আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক লেকচার সিরিজের গুণগত রসায়নের আজকে চতুর্থ লেকচার এবং আজকের এই লেকচারটার মাধ্যমে প্রথমবারের মতো আমরা সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি ইনশাল্লাহ। সমীকরণ প্রতিপাদন বলতেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে আমরা ঢুকতে যাচ্ছি এবং এটা হচ্ছে প্রথমবারের মতো ম্যাথমেটিক্যাল টার্মগুলা মানে আমি আমার পড়ানোর স্টাইলের মধ্যে প্রথমবারের মতো ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাড করার চেষ্টা করছি আজকে থেকে, এবং আমি চেষ্টা করব যাতে খুব দ্রুত তোমরা বিষয়টা ক্যাচ করতে পারো সেভাবে বোঝানোর। এবং হ্যাঁ, আজকে থেকে যে ইকুয়েশনগুলো আমি তৈরি করব এবং ইকুয়েশনগুলো প্রতিপাদন করব, বোঝানোর চেষ্টা করব, সেই ইকুয়েশনের ভিত্তি করে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ম্যাথমেটিক্স করব। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখছি সেটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, আমি একদম শুরু থেকে বোঝাই। আমরা যখন পড়েছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের একটা পরমাণু। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে ছিল প্রোটন, নিউট্রন এবং কীর্তে ছিল কক্ষপথে ইলেকট্রন ঘুরপাক খেত, ইলেকট্রন। আচ্ছা, এখন কথা হচ্ছে ইলেকট্রন যে ঘুরত, ইলেকট্রনকে প্রোটন এবং নিউট্রন একটা আকর্ষণ করত। এটা কথা সত্য কিনা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন একটা আকর্ষণ করত। আচ্ছা, সেই আকর্ষণ বলটা কেমন ছিল? আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়েছিলাম, মনে আছে কিনা? এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের এটা একটা ডেমো। এই যে এখানে রাদারফোর্ডের মডেলে বলা হয়েছিল যে কক্ষপথের ঋণাত্মকযুক্ত এবং স্থির তড়িৎ, এই যে স্থির তড়িৎ আকর্ষণ বলে এরা আকর্ষিত হতো। এই কথাটা আমরা জেনেছিলাম প্রথম লেকচার থেকে। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা আকর্ষণ বল আছে এবং সেই আকর্ষণ বলটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। কথার প্রেক্ষিতে বলে রাখছি, স্থির তড়িৎ চ্যাপ্টারটা এখানে ইনক্লুড হবে। স্থির তড়িৎ চ্যাপ্টারের কিছু কিছু সূত্র বা কিছু ফর্মুলা এখানে ইনক্লুড হবে, যেহেতু স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে এটা আবদ্ধ থাকে। তাহলে সেই আকর্ষণ বলের মানটা আমি বলি সেটা হচ্ছে FE, স্থির তড়িৎ আকর্ষণ বল। আচ্ছা, অর্থাৎ যে আকর্ষণ বলের মাধ্যমে ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনুভব করে। ঠিক আছে, এখন ইলেকট্রন এই যে পথে ঘুরছে, অর্থাৎ সে যে পথে ঘুরছে সে নিশ্চয়ই তার যেহেতু কেন্দ্রের দিকে একটা আকর্ষণ আছে, সে এই যে কক্ষপথের মধ্যে আছে, শুধু কেবল যদি এই স্থির তড়িৎ আকর্ষণ বলটা তার উপর কাজ করতো তাহলে সে তো এই কক্ষপথে থাকতে পারতো না, একসময় সে এসে নিউক্লিয়াসে পতিত হতো। অর্থাৎ নিশ্চয়ই এই স্থির তড়িৎ আকর্ষণ বল থাকার পরেও তার মধ্যে অন্য কোনো একটা বল আছে যে বলের জন্য সে মূলত এখানে স্টেবল আছে, অর্থাৎ সে তার কক্ষপথে স্টেবল আছে। নিশ্চয়ই এমন কোনো একটা বল আছে যে বলের জন্য মূলত সে সেখানে স্টেবল থাকে। এখন সেই বলটা কি? সেই বলটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। আমরা যদি স্থির তড়িৎ আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল হিসেবে বিবেচনা করি তাহলে ইলেকট্রন ঘোরার সময়, অর্থাৎ আমরা জানি যে ইলেকট্রনের তো কেন্দ্রের দিকে একটা আকর্ষণ আছে, অবশ্যই আকর্ষণ আছে, সেটা বললাম স্থির তড়িৎ আকর্ষণ বল। এখন যদি সে কেন্দ্রের বিমুখী যদি একটা আকর্ষণ বল না থাকতো তাহলে তো ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে পতিত হয়ে যেত। নিউক্লিয়াসটা যেহেতু ক্রমান্বয়ে তাকে টানছে, সে নিজে থেকে যদি বাইরে থেকে একটা ফোর্স না পায় তাহলে তো সে মূলত নিউক্লিয়াসে পড়ে যেত, তাই না? অর্থাৎ তার মধ্যে বাইরে থেকেও একটা, বাইরের দিকে অর্থাৎ এই দিকেও একটা ফোর্স আছে, যে ফোর্সটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল, যেটাকে আমি FC বলে আখ্যায়িত করলাম। আচ্ছা, এখন FCটা আসলে কি? কেন্দ্রবিমুখী বল। তোমরা যদি ফিজিক্সে পড়ো তাইলে আমরা জানি FC = mv²/r। এখানে M কি? M হচ্ছে ভর, V হচ্ছে বেগ এবং R হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, M ভর, V হচ্ছে বেগ এবং R হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, পথের ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন FEটা কি? যেহেতু আমি বলেছিলাম এখানে হচ্ছে একটু এই FEটা হচ্ছে মূলত স্থির তড়িৎ আকর্ষণ বল, তাহলে এখানে অবশ্যই স্থির তড়িতের একটা ফর্মুলা চলে আসবে, যেটা হচ্ছে আমরা সেই ফর্মুলাটা পড়েছি কিনা, কুলম্বের সূত্র, যে দুইটি বিন্দুর আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা অনেক ট্রলও হয়েছে এক সময়। যাই হোক, এই সূত্র অনুসারে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2
Q1 Q2 বাই আর স্কোয়ার, অথবা কিউ স্কোয়ার বলতে পারি, ই স্কোয়ার বলতে পারি, যেরকম ইচ্ছা। এখানে এই যে জায়গার মধ্যে যেটা আছে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আর, তো আমরা জানি আর হচ্ছে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। তারপর Q1 Q2 এগুলো হচ্ছে, আচ্ছা এখানে আমি বোঝানোর সুবিধার্থে ই দিয়ে বলি, যেহেতু আমরা কেমিস্ট্রি পড়ছি, যদিও এগুলো হচ্ছে ফিজিক্সের সূত্র, কিন্তু যেহেতু কেমিস্ট্রি পড়ছি তাহলে আমি ই দিয়েই প্রকাশ করি এটা। E1 E2 আমি একদম ই স্কোয়ার লিখছি, E1 ইন্টু E2 অর্থাৎ ই স্কোয়ার। এটা হচ্ছে কি আধান বা চার্জ, এখানে আধানটা কিসের? ইলেকট্রনের আধান, যেহেতু এখানে ইলেকট্রনের উপর আমরা কাজ করছি। ইলেকট্রনের আধান কত তোমাদের আমি প্রশ্ন করলাম, তোমরা যদি প্রথম ক্লাসটা করে থাকো তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি, এই দুটো জিনিস বুঝতে পারলাম। এখন আমি আগেও বলেছিলাম যে যেহেতু ইলেকট্রনটা তার কক্ষপথে স্টেবল আছে, এর মানে এই যে ফোর্স অর্থাৎ কেন্দ্র বিমুখী যে ফোর্সটা অর্থাৎ এফসি এবং কেন্দ্রমুখী যে ফোর্সটা, এটা পরস্পরের সমান। যদি সমান না হতো, যদি দেখা যেত যে এফ ইটা বড়, তাইলে ইলেকট্রনটা এখানে এসে পতিত হয়ে যেত কেন্দ্রে, কিংবা যদি দেখা যেত এফ সিটা বড়, তাইলে ইলেকট্রনটা ক্রমান্বয়ে বাইরের দিকে চলে যেত। এটা তো হওয়া স্বাভাবিক। অতএব যেহেতু এই ঘটনাগুলো ঘটছে না, তাহলে আমরা বলতে পারবো যে এফ সি এবং এফ ই অর্থাৎ কেন্দ্র বিমুখী বল এবং যে স্থির তড়িৎ আকর্ষণ বল দুটোই সমান। তাহলে আমি বলতে পারি এফ সি ইজ ইকাল টু এফ ই। সিম্পল, কথাগুলো শেষ। এখন এফ সি এর ফর্মুলা আমি কি পেয়েছিলাম, এগুলো একটু মার্ক করি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এফ সি এবং এফ ই এই দুটো সূত্র মার্ক করি। আমি আশা করি তোমরা ক্লাস 9-10 এই স্থির তড়িতের এই সূত্রটা পড়ছো, এবং এফ সি ইজিক্যাল টু অর্থাৎ কেন্দ্র বিমুখী বলের যে ফর্মুলা, এটাও অনেকের জানার কথা, হয়তো যদি কেউ না জেনে থাকো তাহলে তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে mv স্কোয়ার বাই আর। এটা হচ্ছে এফ সি এর ফর্মুলা অর্থাৎ কেন্দ্র বিমুখী বলের সূত্র। আচ্ছা, তাহলে কেন্দ্র বিমুখী বল এবং স্থির তড়িৎ আকর্ষণ বলের মানটা সমান হবে। এখন এফসি কি? এফসির কিটা আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর, যেহেতু এফসি কেন্দ্র বিমুখী বলের মানটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন আমরা একটু কাটাকাটি করি। এখন দেখো, এই যে এখানে একটা কি আছে, স্কোয়ার আছে, এই স্কোয়ারের সাথে এইটা কেটে দিই। আচ্ছা, যদি কেটে দিলাম আর কি কিছু কাটা যায় না? আর কিছু কাটা যায় না। তাহলে এর নিচের লাইনে চলে যাই। এর নিচের লাইনে কী থাকে, সেটা হচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই স্কোয়ারটা উপরে লিখে দিই, স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, কারণ স্কোয়ার একটা কাটা চলে গেছে আগের বার। এবং এর লাস্টে যে জিনিসটা আমি লিখবো সেটা হচ্ছে ভি স্কোয়ার, এম যেহেতু এখানে গুণে আছে তাহলে এখানে নিয়ে ভাগ করে দিই, অর্থাৎ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, এমটা ভাগ করে দিলাম, তাহলে এমটা এখানে চলে আসলো। এখন ভি অর্থাৎ ইলেকট্রনের ব্যাগটা, আমি তো এখানে ইলেকট্রনের ব্যাগটাই বের করছি, এই যে, আচ্ছা সরি, এখানে ব্যাসার্ধ বের করতে কথা লিখছিলাম। আচ্ছা, এখানে ব্যাগটা বলে দিই, ব্যাসার্ধ আমরা পরে নির্ণয় করব, ইলেকট্রনের বেগ নির্ণয় লিখে দিই। সবগুলোই নির্ণয় করতে হবে ইনশাল্লাহ। কক্ষপথে ইলেকট্রনের বেগ, বেগের রাশিমালা নির্ণয়। আচ্ছা, আমরা যাই এখন। আচ্ছা, তাহলে ভি তো হচ্ছে ইলেকট্রনের বেগ, অর্থাৎ আমি বের করতে চাচ্ছি যে ইলেকট্রনটা কত বেগে এখানে ঘোরাফেরা করছে তার কক্ষপথে, এই বেগটা। তো এই বেগটা বের করার জন্য এতক্ষণ ধরে আমি রাশিমালাগুলো প্রতিপাদন করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা ভি স্কোয়ার পেলাম, তাহলে ভি ইলেকট্রনের বেগটা কী হবে, জাস্ট রুট। আচ্ছা, রুট যদি করি তাহলে কী হবে, ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর।
তাহলে এটা যদি আরেকটু ছোটো করি তাহলে ভি ইজ ইকুয়াল টু থাকছে ই, যেহেতু স্কোয়ার রুটে চলে গেল, এবং নিচে থাকবে শুধু রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। আচ্ছা, তাহলে ভিটা পেয়ে গেছি। এখন ভিটা হচ্ছে, তো আমরা সূত্রটা পেলাম, এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। আর প্রতিপাদনটা জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম, এই প্রতিপাদনটা কখনোই আসবে না। এই সূত্রটা দিয়েও ম্যাথমেটিক্স খুব কমই হয়, কিন্তু মাঝে মধ্যে চলে আসে কমপ্লেক্স যদি করতে যায় তাইলে। আচ্ছা ঠিক আছে, এখন যাই, আমি নিচের দিকে যাই। সেটা হচ্ছে এটা বের করলাম যে ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম। এখন মনে করি এনতম কক্ষপথে, এটা তো আমি র্যান্ডমলি একটা সূত্র বের করলাম, তাহলে এনতম কক্ষপথের ক্ষেত্রে, এনতম কক্ষপথের ক্ষেত্রে এনতম কক্ষপথের ক্ষেত্রে কী হবে, জাস্ট ভি এন চলে আসবে, তাই না? তাহলে ভি এন ইজ ইকাল টু ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন নট এম, তো এমই যেটা ইলেকট্রনের ভর, আর আর এর জায়গা থাকবে আর এন, কারণ আর তো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা হচ্ছে এক একটা কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম হতে পারে। এই যে লাস্টের বড় যে কক্ষপথটা মাত্র রাখলাম, এটার ব্যাসার্ধটা একটু বড় হবে, আগের কক্ষপথটার ব্যাসার্ধ একটু ছোটো হবে। এই এখন যে আরেকটা কক্ষপথ লিখছি, এইটার ব্যাসার্ধটা আরেকটু বড় হবে, তাই না? তো ব্যাসার্ধটা একটু তুলনামূলক কী হবে, ছোটো বড় হতে পারে। তাই সেক্ষেত্রে আমি এম আর এন লিখলাম। আর এন বলতে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে এগুলো আর একটু আবার আমি লিখে দিই আলাদা করে, যে এখানে কোনগুলা কি। এখানে ভি এন ইজ ইকাল টু এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, বুঝতে পারলাম। ই হচ্ছে ইলেকট্রনের আধান, এই আধানটার মান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব আমরা জানি। এবং হ্যাঁ, এখানে এপসাইলন নট জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। এপসাইলন নটের মান আমি আগে বলিনি। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা আমরা জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি। 9.1 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, এখন এপসাইলন নোটটা হচ্ছে, এপসাইলন নোটের মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে এপসাইলন নোটের মান। এপসাইলন নোট হচ্ছে আমাদের কি নির্দিষ্ট স্থানে তড়িৎ প্রবেশতা। আচ্ছা, এখন এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই এপসাইলন নোটটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন আচ্ছা, এখানে এককটা মনে হয় আমি ভুল লিখলাম। এককটা সম্ভবত হবে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এরকম কিছু একটা। আমার মনে হয় এককটার মধ্যে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার এরকম এক হওয়ার কথা। কুলম্ব স্কোয়ার পার নিউটন, এটা কিন্তু নিউটন, এন পার মিটার স্কোয়ার, হ্যাঁ এটাই হওয়ার কথা। আচ্ছা, এবং আর এনটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন বুঝতে পারলাম আমরা এই সূত্রটা প্রতিপাদন করলাম যে বেগটা কত হবে। এখন আসি, এই বেগের সমীকরণটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা।
আচ্ছা, এখন ব্যাসার্ধটা কি? আমরা বোরের যে সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী আমরা কী পাইছিলাম যে সেটা ছিল mvr = nh/2 যখন গতকালকে যেটা প্রথম যে কী পাইছিলাম যে কৌণিক ভরবেগ সংক্রান্ত সূত্র সেটা ছিল mvr = nh/2 আচ্ছা, এখানে তো পাইয়ের মান তো আমরা জানি সবাই 3.1416, এই পাইটাই এই পাই। আচ্ছা, তাহলে এই বোরের এটা হচ্ছে বোরের স্বীকার্য থেকে, তাহলে এম তো এমই ইলেকট্রনের ভর। যদি আমি এনতম কক্ষপথের কথা চিন্তা করি সেটা হবে vn, আরতম কক্ষপথের সাথে চিন্তা করি সেটা হবে vrn, ঠিক আছে। এবং nh/2 nh/2 তো nh/2 এর মতোই থাকবে, nh/2। আচ্ছা, এখন এই যে vn একটু আগে সমীকরণ 1 থেকে আমরা প্রমাণ করলাম যে vn হচ্ছে e/√4πε0 mrn। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে m বলতেছি m, এই যে v এর জাস্ট মানটা বসাই দিলাম আমি এখানের মধ্যে। v এর মানটা কি? v এর মানটা হচ্ছে e/√4πε0 mrn। আচ্ছা, এবং rn এটা তো এমনভাবে থাকলো, এবং nh/2 এটা আমি সাইড নোট দিয়ে দিই, এটা হচ্ছে সমীকরণ 1 থেকে। সমীকরণ 1 থেকে আমি ভি এর মানটা জাস্ট বসাই দিলাম, এই যে এইখানে ভি এর মান। আচ্ছা, এখন উভয় পাশে বর্গ যদি আমি করি, উভয় পাশে বর্গ করলে যে জিনিসটা হবে সেটা হবে m² থাকবে সেখানে e², আর রুটটা চলে যাবে, তাহলে সেখানে থাকবে 4πε0 mrn rn এটারও স্কোয়ার। উভয় পাশে বর্গ যেহেতু করছি তাইলে এখানে হবে n² h²/4π²। বিষয়টা বোঝা গেল কিনা বর্গ করে? আচ্ছা, এখন দেখা যাবে যে কি আমরা কিছু কাটাকাটি করতে পারি। এই যে স্কোয়ারটা, অর্থাৎ এই স্কোয়ারটা এই আর এর সাথে কাটা চলে গেল। আর কি কিছু কাটা যায়? হ্যাঁ, এই যে এমটা কাটা যায় এই স্কোয়ারের সাথে। আর কি কাটা যায়? হ্যাঁ, এই যে 4টা কাটা যায় এই 4-এর সাথে, পাইটা কাটা যায় এই স্কোয়ারের পাইয়ের সাথে, তাহলে একটা পাই থাকবে। আর কি কিছু কাটা যায়? না, আর আমার মনে হচ্ছে না কিছু কাটা যায়। তাহলে কি থাকলো? থাকছে হচ্ছে যে m e² যেহেতু গুণ করে দিলাম rn, ঠিক আছে। আর নিচে থাকবে শুধু ε0। আর ওই পাশে কি থাকছে সেটা হচ্ছে n² h²/π, এটাই থাকছে শুধু। আচ্ছা, আমার এখন কথা হচ্ছে আমি নিয়ে আসবো হচ্ছে rn, অর্থাৎ ব্যাসার্ধটা আমি চাই, তাই না? তাহলে আমি যদি একটু r গুণন করি, r গুণন করলে কি হবে? অর্থাৎ আমি যদি ε0কে n² r গুণন মানে কি? r গুণন মানে তো বুঝো এইটা এবং এটা হচ্ছে r গুণন, এটা হচ্ছে r গুণন। r গুণন যদি করি আমি থাকবে এটা ε0 n² h² m e² rn পাই। আচ্ছা, তাইলে এখন আমি একটু সিম্পলিফাই করি, অর্থাৎ rnটাকে এক পাশে নিয়ে আসি। rnটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে n² h² ε0, এই যে এপসাইলনটা উপরেরটা, এবং m e², ঠিক আছে, আর পাইটা নিচে চলে আসবে। অর্থাৎ ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ এগুলো ছিল এখানে গুণ অবস্থায়, এগুলো ভাগ অবস্থায় নিচে চলে আসলো। এগুলো হচ্ছে ক্লাস 6-7 ম্যাথমেটিক্সের কথা, এগুলো আশা করে বুঝতে পারো। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি সূত্রের ফর্মুলায়, তাহলে rn = n² h² ε0 পাই m e²। এটাই হচ্ছে আমাদের nতম কক্ষপথের সূত্র। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দুইটা ফর্মুলা আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে বেগের ফর্মুলা, তাই না? বেগের ফর্মুলাটা আমি পেয়ে গেলাম, এবং আমি পেয়ে গেলাম হচ্ছে যে এখানে
ব্যাসার্ধের ফর্মুলা, ঠিক আছে, এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। এখন আমরা আর বাকি আছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের শক্তির ফর্মুলা, এবং এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন যদি আমি চাই হচ্ছে যে n ইজিক্যাল টু যদি 1 হয়, n ইজিক্যাল টু যদি 1 হয়, সেক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে? n ইজিক্যাল টু যদি 1 ঘটে, তাহলে কী ঘটনাটা ঘটবে? আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি। Rn, অর্থাৎ আমি n ইজিক্যাল টু 1 হলে ব্যাসার্ধের মানটা বের করার চেষ্টা করছি। তাহলে r ইজিক্যাল টু n এর মান তো 1, n এর মান যদি আমি 1 বসা দিই, তাহলে n স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে সেটা হবে h স্কোয়ার এপসাইলন নট পাই m স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে কারণ n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল টু 1। আচ্ছা, তাইলে এখন দেখি যদি এখন মানগুলো বসাই, h মানে হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্কের কনস্ট্যান্টের মান কত ছিল? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এটার স্কোয়ার। এপসাইলন নটের মান কত ছিল? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এই কী হয়ে গেল? যাই হোক, পায়ের হচ্ছে 3.1416 ইন্টু এম হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 স্কোয়ার। এই মানটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে আমার ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার মানটা হচ্ছে মুখস্থ, এবং এই মানটা তোমাদের মুখস্থ রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভালো। 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার আসবে, যেটার মান হবে অথবা আর ইজিক্যাল টু 0.53 অ্যাংস্ট্রম অথবা 0.52 অ্যাংস্ট্রম, কোনো জায়গায় লেখা আছে। এই মানটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। এখন আমি আরও একটা জিনিস করে ফেলি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই যে বিষয়টা, সরি, এটাকে আমি একটা আলাদা সমীকরণ হিসেবে আখ্যায়িত করলাম। আচ্ছা, এটা যে সমীকরণ 2 দিই, তাহলে আমি Rnটা আরেকবার লিখি, অর্থাৎ nতম কক্ষপথের ব্যাসার্ধ কী ছিল? Rn ইজিক্যাল টু কী ছিল? n স্কোয়ার h, এটা কিন্তু n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট পাই m স্কোয়ার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, যদি আমি এখানে আর এনটার কথা চিন্তা করি, তাহলে আর এন যদি লিখি, তাহলে এন স্কোয়ারটাকে আমি একটু আলাদা রাখলাম, এবং এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি। এখন তুমি দেখো, এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার, এটা হচ্ছে কিন্তু আবার আর এর সূত্রত, অর্থাৎ আর ওয়ান, এটা কিন্তু R1-এর ফর্মুলা, অর্থাৎ n যদি 1 হয়, তাহলে সেটা হবে এই জিনিসটা। তাইলে আমি এই জিনিসটা এটা লিখতে পারি যে Rn ইজিক্যাল টু n স্কোয়ার ইন্টু, এটার পরিবর্তে আমি লিখতে পারি R1, সহজ। এবং এটা লিখতে পারি আমি 2 নং সমীকরণ থেকে, 2 নং হতে। বুঝতে পারলে কেনা? তাহলে এখান থেকে আরও একটা জিনিস ফর্মুলা চলে আসলো, সেটা হচ্ছে Rn ইজিক্যাল টু, এটা হচ্ছে শর্টকাট, n স্কোয়ার ইন্টু R1। তাহলে আরও একটা জিনিস আমি বলতে পারি, R1 যেহেতু সবসময় কনস্ট্যান্ট, তাইলে Rn ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার। n হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা। ঠিক আছে, বিষয়টা সহজ হলো কিনা? এখন তুমি R1-এর মান যদি তোমার মনে থাকে, অর্থাৎ এই জিনিসটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তুমি n স্কোয়ার দিয়ে যে কোনো মান তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, এখন আমি ফাইনাল যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা, আজান হচ্ছে, একটু কি করার চেষ্টা করি। আচ্ছা, তো এখন ফাইনালি আমরা শক্তি নির্ণয় করব, অতএব আচ্ছা, এবং শেষ লেকচার বলছি, লেকচারের শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে শক্তির রাশিমালা নির্ণয়। শক্তির রাশিমালা নির্ণয়। এই লাস্টেরটা বেশ গুরুত্বপূর্ণ, তো আমি শুরু করি। শক্তি কি? আমরা শক্তি জানি যে টোটাল এনার্জি, ই টোটাল,
এটা হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাই না? এটা হচ্ছে আর সমীকরণ না দিই, এখানে 3 নম্বর সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেওয়া উচিত যেহেতু বিষয়টা বুঝতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখন ইপি দিয়ে আমি শুরু করি। অর্থাৎ ইপি হচ্ছে বিভব শক্তি, ইপিটা হচ্ছে বিভব শক্তি, এবং বিভব শক্তিকে আমরা বলতে পারি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান আধান ইনটু বিভব। বিভব কি? তড়িৎ বিভব, বিভব তড়িৎ বিভব। এখন তোমরা যারা কি পড়ছো, অর্থাৎ স্থির তড়িৎ পড়েছো ক্লাস 9-10-এ, তাহলে তড়িৎ বিভবের সূত্রটাও তুমি জানো। ইলেকট্রনের আধান যদি আমি বলি ই, তাহলে তড়িৎ বিভবটা বলবো আমি, কি বলবো আমি? তড়িৎ বিভবটাকে বলবো আমি 1/4πε0 ইন্টু E/R। যেহেতু এনতম কক্ষপথে, তাহলে এন বসায় দিলাম। আচ্ছা, তাহলে এটা কি? তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্যের সূত্র তোমরা জানো, তড়িৎ বিভবের সূত্র জানো, আশা করি জানো। যদিও আমি ওই বিস্তারিত কনসেপ্টে যাচ্ছি না এখন, কারণ এটা হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টারের একটা অংশ। তাইলে ফাইনালি ইপি, আচ্ছা আমি এখানে মাইনাস সাইনটা ইউজ করতে পারি, যেহেতু এখানে শক্তিটা একটা আকর্ষণের বিপরীতে কাজ করছে, তাই না? তো এখন আমি ইপি যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে এটা অনেকটা আসবে এরকম যে মাইনাস এই এই গুণ করলে সেটা হবে E²/4πε0 এটা কত নম্বর সমীকরণ দেওয়া যায়? সমীকরণ নাম্বার 4। আচ্ছা, এখন ইপিটা বের করতে পারলাম আমি। এখন আমি কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি ইকে নির্ণয় করব। গতিশক্তি, আচ্ছা গতিশক্তি কি? আমরা ফিজিক্স থেকে জানি যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি এন স্কোয়ার। এখানে ভি এন স্কোয়ার কেন দিচ্ছি? কারণ ওই যে আমি ভি এনটা বের করে রাখছিলাম না, এই যে এখানে ভি এন, এই যে এটা ছিল ভি এন, এই ভি এনটা এখানে আমি বসাই দেব। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর এবং ভি এন হচ্ছে ইলেকট্রনের বেগ। তাহলে 1/m ভি এনের জায়গায় আমি বসাই দেবো। সূত্রটা কী ছিল? সূত্রটা তোমরা একটু মনে মনে বলার চেষ্টা করো। E/√4πε0 m যার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, ইকে তাহলে দেখো এখন হোল স্কোয়ার করলে কি থাকবে? আমি যদি একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এম ই স্কোয়ার, তাই না? আর রুট যেহেতু নিচে থাকবে 2, তাহলে রুট যদি কি সরাই দেয়, তাহলে থাকবে 4π, কারণ স্কোয়ারের রুটটা কারা চলে যাবে, ε0 m/n। এটার দিয়ে দিলাম আমি 5 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এই 4 নম্বর সমীকরণ, আচ্ছা এখানে একটা জিনিস মনে হয় আমি মিস করে গেলাম। কি জিনিস মিস করলাম? আচ্ছা এখানে এই যে একটু গুণ, আচ্ছা আরেকটা লাইন এক্সট্রা করা যায়, মিস করে নেই। এই সমীকরণটা এখানে না লিখে আমি আর একটু নিচে লেখার চেষ্টা করি। তাহলে ইকে ইজ ইকুয়াল টু 4 আর 2 গুণ করলে সেটা হবে 8πε0 m/n এবং উপরে থাকবে m e⁻², এটাকে আমি দিই 5 নম্বর সমীকরণ। এখন সেই 1 নম্বর সমীকরণ যেখানে আমি যোগ করেছিলাম, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের মধ্যে, 3 নম্বর সমীকরণের মধ্যে আমি 4 এবং 5-এর ভ্যালুটা বসাই দিই যদি, তাহলে ই টোটাল কি থাকবে? ই টোটাল হবে কি, আগেটা কি ছিল? m e² 8πε0 m/n প্লাস কি ছিল এখানে? E² 4πε0 rn স্কোয়ার। আচ্ছা, যদি আমি এই জিনিসটা এইভাবে করি, উল্টা লিখে দিলে আরেকটু ভালো হবে। অর্থাৎ আগে আমি বিভব শক্তিটা লিখি, তাহলে বিভব শক্তিটা যদি আমি লিখি, তাহলে কি থাকবে? -E²/4πε0 rn প্লাস, আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে একটা সিম্পলিফাই করা যায়, কাটা চলে গেলে কিন্তু শুধু থাকবে E²/8πε0 rn। তাহলে এখানে উপর থাকবে E²/8πε0
8 পাই এপসাইলন নট আর এন। তাহলে এখানে কি কমন নেওয়া যায়? কমন যাবে হচ্ছে 8 পাই এপসাইলন নট, সেই ছোটোবেলার গোসাগুর অঙ্ক, 8 পাই এপসাইলন নট আর এন। তাহলে এখানে থাকবে 2 - 2 ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার। এগুলো আশা করি বুঝতে পারছি আমি কীভাবে ক্যালকুলেশনটা করছি, কারণ এটা একটা বাচ্চাদের অঙ্ক। তো কি থাকলো উপরে? ই স্কোয়ার মাইনাস চলে গেল, এখানে দুইটা থেকে একটা চলে গেলে সেখানে থাকবে শুধু ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন। আচ্ছা, এখন এটা হচ্ছে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে একটু নিচে যাচ্ছি, সরি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এখানে আর এনের জায়গায় যদি আমি আর এনের ভ্যালুটা বসায় দেই, তোমাদের কাছে যদি বিষয়গুলো কমপ্লেক্স মনে হয় তাহলে জাস্ট বোঝার জন্য বোঝা, এগুলো তোমাদের ব্যাখ্যায় আসবে না, বুঝছো? ব্যাখ্যা এগুলো আসবে না। তাহলে এখানে কি থাকবে? ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর এন। আর এনের জায়গায় আমি কি বসাতে পারি? আর এনের ফর্মুলাটা কী ছিল? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, নিচে ছিল পাই এম ই স্কোয়ার, এটা ছিল না? আচ্ছা, এটা হচ্ছে আর এর মান বসিয়ে আমি একটু এখানে সাইড নোট দিয়ে দিই, আর এন এর মান বসিয়ে আচ্ছা, তাহলে এখন যদি আমি একটু লিখতে চাই, ফাইনালি কি থাকছে? এই পাই আমরা যদি দেখি পাই, এই পাইটা কাটা চলে যাবে। আচ্ছা, তাইলে ফাইনালি কি থাকছে? এখানে থাকছে হচ্ছে যে ই স্কোয়ার, তাই না? আর কিছু কাটা যায়? সম্ভবত না, আর কিছু কাটা যাবে না। ই স্কোয়ার হবে না, e⁴ হবে, এমটা চলে যাবে উপরে এম। আচ্ছা, 8 থাকবে নিচে, ঠিক আছে। এন স্কোয়ার থাকবে, এন স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, আর থাকবে এইচ স্কোয়ার। তাহলে কী থাকলো? e⁴ এম বাই 8 এন স্কোয়ার এপসাইলন নট ইন্টু এইচ। এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা। আচ্ছা, এখন যদি আমি 1 নম্বর কক্ষপথের কথা চিন্তা করি, ই টোটাল। আচ্ছা, যদি আমি 1 নম্বর কক্ষপথের কথা চিন্তা করি, অর্থাৎ n = 1 হলে বিষয়টা কেমন থাকে? n = যদি 1 হয় তাহলে ই টোটাল কেমন হয়? দেখো, n এর মান যদি 1 বসে আমি, শুধু থাকবে এখানের মধ্যে, অর্থাৎ E1 হই আমি, ই টোটাল না লিখে এখানের মধ্যে আমি E1 লিখি। E1 কি থাকবে? শুধু থাকবে e⁴ m 8 এপসাইলন নট স্কোয়ার এইচ। তাহলে en, এখন E1 এর মান যদি এটা থাকে তাহলে nটাকে জাস্ট আমি 1/n আকারে লিখলাম, n স্কোয়ার আকারে লিখলাম। এই জায়গার nটাকে জাস্ট বের করে নিয়ে এসে 1/n স্কোয়ারের মতো লিখলাম, এবং বাইরে যদি আমি লিখি e⁴ m বাই 8 এপসাইলন নট স্কোয়ার ইন্টু এইচ। তাইলে ভাই একটা জিনিস দেখো, ফাইনালি আমি এন্ডিংয়ে চলে আসছে, সেটা হচ্ছে 1/n স্কোয়ার যদি আমি লিখি তাহলে এই অংশটা কিন্তু আবার E1, লিখতে পারি না E1? লেখা যায় কি না? লেখা যায় এভাবে। আচ্ছা, তাইলে এখানে আমি আরও একটা জিনিস এই জায়গাতে মার্ক করলাম, সেটা হচ্ছে এটা। এবং ফাইনালি আমি আরও একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে E is proportional to 1/n স্কোয়ার। এখন তোমরা যারা এতক্ষণ ধরে অনেক হিচিপিচি ক্যালকুলেশন দেখলাম, হয়তো মাথা অনেক হ্যাং হয়ে গেছে, তোমরা এখন খুব মনোযোগ সহকারে এই অংশের ক্যালকুলেশনটা দেখো। আগের ক্যালকুলেশনটা যা বুঝছো কিনা এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা এখান থেকে বলতে পারতেছি ই ইজ প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। আবার আমরা যখন আমরা কি পড়েছিলাম, এই বোরের স্বীকার্য পড়েছিলাম, তখন মনে আছে আমরা এখানের মধ্যে একটা জিনিস পড়েছি, সরি এটা তো রাদারফোর্ডের, এই যে বোরের যখন পড়েছিলাম সেখানে আমাদেরকে মনে আছে এই সূত্রটা, যে ডেল্টা ইজ ইকুয়াল টু 8c/λ, মনে থাকার কথা নিশ্চয়ই। তো
আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এইচ দুইটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাইলে এটা বলতে পারি যে ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। বলা যায় কি না? বলা যায়, কিন্তু ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। আচ্ছা, গুড। এখন আমরা এই দুইটার প্রপোর্শন যে বিষয়টা আছে সেগুলা আমি ডেল্টা ই যদি চিন্তা করি, অর্থাৎ ডেল্টা ই ইজ ইকুয়াল টু কী ছিল? ডেল্টা ই ইজ ইকুয়াল টু ছিল কিন্তু E2 মাইনাস E1। আমি বোরের তৃতীয় স্বীকার্যের কথা বিবেচনা করে বলার চেষ্টা করছি। এই যে এইখানে এই যে এই E2 এবং E1 এর বিয়োগফল হচ্ছে ডেল্টা ই। ডেল্টা মানে হচ্ছে পার্থক্য, এবং এই বিয়োগফলের মানটাই আমি এখানে ইনক্লুড করলাম। আচ্ছা, E2 মাইনাস E1। এখন E2, আমি E2-র ক্ষেত্রে যে জিনিসটা বলতে পারি আমি এটা এইভাবে লিখতে পারি যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট তো অবশ্যই এখানে আছে, যেহেতু প্রপোর্শনাল, তাইলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমি আরও একটু সুন্দর করে বিষয়টা গুছিয়ে আনি। ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই এন স্কোয়ার n2 স্কোয়ার মাইনাস 1 বাই n1 স্কোয়ার। বলা যায় কি না? হ্যাঁ, বলা যায়, প্রপোর্শনাল। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে বলতে পারি যে 1 বাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই n2 স্কোয়ার মাইনাস 1 বাই n1 স্কোয়ার। বলতে পারি কি না? খুব মনোযোগ সহকারে জিনিসটা বুঝো। এবং ফাইনালি আমি যে জিনিসটা লিখবো এখন সেটা হচ্ছে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু যদি আমি দিয়ে দিই, প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু যদি দিয়ে দিই, এখানে অবশ্যই একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যেটাকে আমরা আরএইচ হিসেবে চিন্তা করব, এবং সূত্রটা হবে 1 বাই n2 স্কোয়ার মাইনাস 1 বাই n1 স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলাটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফাইনালি যে ফর্মুলাটাতে আসলাম, এই ফর্মুলাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই ফর্মুলা দিয়েই আমরা এখন থেকে অঙ্ক করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা বেশ বড় হয়েছে, এবং এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এতক্ষণ ধরে যারা খুব মনোযোগ সহকারে ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্যালকুলেশনগুলা অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না, তো তারপরও তোমরা যারা ইন্টারেস্টেড ফিল করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভি। এই সূত্রটা মনে রাখো, প্রতিপাদন লাগবে না তোমাদের মুখস্থ করা, জাস্ট জেনে রাখলে ভালো। তারপর হচ্ছে এই দিক দিয়ে এই জিনিসটা আছে, এটা মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এবং এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটা ছিল এইটা, আরএইচ। এখানে আরএইচের মানটা বলে দিই, আরএইচ ইজ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক, এবং যার মানটা হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে এই সূত্রটা ধরেই আমরা অঙ্কগুলা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। এই বিরাট একটা ক্লাস আজকে করানোর চেষ্টা করলাম, এবং আশা করি তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। সবাইকে ধন্যবাদ, এবং ভালো থাকবে সবাই।